আজ আমরা রেডিওর ইতিহাস নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব, বিশেষ করে ভারতের পথ চলাটা কেমন ছিল সেই বিষয়। মানে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রযুক্তি একটা সময়ে দারুণ এক আবিষ্কার থেকে আজকের গণমাধ্যমে পরিণত হলো। ঠিক। আর এর পিছনে বিজ্ঞানের ভিত্তিটা তো অনেক পুরনো। মানে ম্যাক্সওয়েল বা হার্টজের কথা ভাবলে তারাই তো পথ দেখিয়েছিলেন। হ্যাঁ, সেই তাত্ত্বিক দিকটা, কিন্তু প্রায়োগিক দিক থেকে দেখলে মার্কনি তো প্রথম বড় কাজটা করলেন, তাই না? ওই যে ১৯০১ সালে আটলান্টিক পেরিয়ে সংকেত পাঠানো। একদম, ওটাই ছিল মাইল ফলক। আর শুরুতে তো এর ব্যবহার ছিল মূলত জাহাজগুলোর যোগাযোগের জন্য। মানে ভাবুন একবার, টাইটানিকের সময়ও এর গুরুত্ব বোঝা গিয়েছিল। কিন্তু শুধু সংকেত পাঠানোতেই তো থেমে থাকেনি, মানুষের গলা মানে কণ্ঠস্বর পাঠানোর প্রয়োজনটাও তো এলো। ঠিক। ফ্যাসেন্ডেন বা ডিফরেস্টের মতো বিজ্ঞানীরা সেটাই সম্ভব করলেন। এই যে অডিয়ন টিউব এলো, এখান থেকেই গণমাধ্যম হিসেবে রেডিওর আসল যাত্রা শুরু হলো বলতে পারেন। আচ্ছা, কিন্তু এটা কিভাবে একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেল? মানে বিভিন্ন দেশে কি একই রকমভাবে হয়েছিল? না, দুটো মডেল বেশ পরিষ্কার দেখা যায়। একদিকে ইংল্যান্ডে যেমন বিবিসি তৈরি হলো, যারা পাবলিক সার্ভিস মানে জনসেবার কথা ভেবে কাজ শুরু করলো। মুনাফাটাই আসল ছিল না। আর অন্যদিকে? অন্যদিকে আমেরিকায় যেমন ধরুন ওয়েস্টিং হাউস, তারা একেবারে বাণিজ্যিক ভিত্তিতে সম্প্রচার শুরু করলো ১৯২০ সাল থেকেই। ভারতে কিন্তু শুরুটা একটু অন্যরকম ছিল। ভারতে কিভাবে শুরু হলো তাহলে? শখের বশে? হ্যাঁ, অনেকটা তাই। মানে ১৯২০-র দশকে কিছু উৎসাহী মানুষ রেডিও ক্লাব তৈরি করলেন। যেমন বম্বেতে গিয়াচাঁদ মোটওয়ানের একটা উদ্যোগ ছিল, আবার ক্যালকাটা মাদ্রাজেও ক্লাব তৈরি হলো। ওরা নিজেদের কল সাইন ব্যবহার করে অল্প স্বল্প অনুষ্ঠান করত। ইন্টারেস্টিং। কিন্তু এই ব্যক্তিগত বা ক্লাবের উদ্যোগগুলো কি টিকল এত বড় দেশে? না, আসলে টেকেনি। এদের পর ১৯২৭ সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা আইবিসি নামে একটা বেসরকারি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু তারাও খুব সমস্যায় পড়ল। কি রকম সমস্যা? অনেকগুলো কারণ। লাইসেন্স ফি দিয়ে রেডিও শোনার লোক কম ছিল, দেশটা বিশাল, সবার কাছে পৌঁছানো কঠিন, আবার অনুষ্ঠানগুলোও ছিল মূলত ইংরেজি ঘেঁষা। ফলে যা হবার তাই হলো, ১৯৩০-এ এসে আইবিসি বন্ধ হয়ে গেল। এটা বিবিসির সাফল্যের ঠিক উল্টো ছবিটা দেখায়। আচ্ছা, তাহলে এরপর সরকার এগিয়ে এলো? হ্যাঁ, সরকার তখন দায়িত্ব নিল। ১৯৩০ সালে তৈরি হলো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেস বা আইএসবিএস। কিন্তু সরকারের হাতে এলো আর্থিক টানাটানি চলতেই থাকল। এমনকি একটা সময় তো বন্ধ করে দেওয়ার কথাও উঠেছিল। তাই নাকি? কিন্তু শেষ পর্যন্ত তো টিকে গেল। টিকে গেল। নানা রকম লবিং, লাইসেন্স ফি কিছুটা বাড়া, আমদানি শুল্ক থেকে আয়, এইসব মিলিয়ে আর কি। আর ১৯৩৬ সালে দিল্লির কেন্দ্রটাও চালু হলো। আর এই সময় তো নামটাও পাল্টে গেল, অল ইন্ডিয়া রেডিও হলো। ঠিক ধরেছেন। বিবিসি থেকে লায়নেল ফিল্ডেন এলেন। তিনি ১৯৩৬ সালে এই নামটা দিলেন অল ইন্ডিয়া রেডিও বা এআইআর। উনি চেষ্টা করেছিলেন এআইআরকে বিবিসির ধাঁচে কিছুটা স্বাধীন রাখার। সেটা কি সফল হয়েছিল? মানে কতটা স্বাধীন হতে পেরেছিল? পুরোপুরি নয়, সরকারি নিয়ন্ত্রণ থেকেই গিয়েছিল। তবে ফিল্ডেনের সময় শর্ট ওয়েভ সম্প্রচার শুরু হলো, যার ফলে দেশের অনেক প্রান্তে অনুষ্ঠান পৌঁছানো গেল। লখনৌ, মাদ্রাজে নতুন স্টেশনও খোলা হলো। একদিকে যখন এই সরকারি সম্প্রচার বাড়ছে, তখন কি অন্য কোনো ধরনের রেডিওর ভাবনা বা প্রচেষ্টা ছিল, ধরুন স্বাধীনতা আন্দোলনের সময়? অবশ্যই ছিল। একদিকে যেমন গ্রামের মানুষের জন্য রেডিওকে কাজে লাগানোর কিছু প্রাথমিক চিন্তা শুরু হয়েছিল ফ্র্যাঙ্ক ব্রেনের মতো কিছু অফিসারের হাত ধরে, তেমনি অন্যদিকে ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে গোপন রেডিও স্টেশনও চলছিল। গোপন রেডিও মানে? হ্যাঁ, যেমন ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস রেডিও বা পরে নেতাজির আজাদ হিন্দ রেডিও। রাম মনোহর লোহিয়া, উষা মেহতার মতো মানুষরা এর সঙ্গে যুক্ত ছিলেন। এগুলো কিন্তু সরাসরি স্বাধীনতার কথা বলতো, যা সরকারি রেডিওতে সম্ভব ছিল না। বাহ, এটা তো দারুণ একটা দিক। আচ্ছা, স্বাধীনতার পর কি হলো? তখন তো এআইআর এর অবস্থা নিশ্চয়ই খুব সীমিত ছিল। হ্যাঁ, দেশ যখন স্বাধীন হলো তখন এআইআর-এর হাতে মাত্র গোটা ৬ স্টেশন। দেশের পরিধির তুলনায় কিছুই না। নতুন সরকার ঠিক করল এই রেডিওকেই ব্যবহার করতে হবে জাতি গঠন আর উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন সরকারি পরিকল্পনাতেও সম্প্রচারকে পাবলিক সেক্টরের হাতেই রাখার কথা বলা হলো। কিন্তু পরিকল্পনা আর বাস্তবের মধ্যে তো ফারাক থাকে। বিস্তারটা কি খুব দ্রুত হয়েছিল? সত্যি বলতে কি, পরিকল্পনা থাকলেও বিস্তারটা বেশ ধীর গতিতেই হয়েছে। যেমন মেহরা মাসানি তার বইতে দেখিয়েছেন যে ৮০-র দশকের মাঝামাঝি সময়েও দেশের বিরাট অংশের মানুষের কাছে
রেডিওর ভালো কভারেজ ছিল না। আর ওই যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা, ওটার কি হলো? ওটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। ১৯৬৪ সালে চন্দা কমিটি সুপারিশ করেছিল এআইআরকে স্বায়ত্তশাসন দেওয়ার আর কিছু বাণিজ্যিক পরিষেবা শুরু করার। তারই ফলশ্রুতিতে কিন্তু বিবিধ ভারতী চালু হল ১৯৬৭ সালে। কিন্তু মূল কাঠামোটা, সেটা কি স্বাধীন হলো? না, সরকার কিছুতেই পুরো স্বায়ত্তশাসন দিতে রাজি ছিল না। বরং ১৯৭৬ সালে দূরদর্শনকে এআইআর থেকে আলাদাই করে দেওয়া হলো। তার মানে চেষ্টা হয়েছে, কিন্তু কাজ হয়নি। একদম। ১৯৭৭ সালে আবার ভার্গিস কমিটি আকাশ ভারতী নামে একটা সম্পূর্ণ স্বাধীন ন্যাশনাল ব্রডকাস্টিং ট্রাস্টের প্রস্তাব দিয়েছিল। সেটাও ফাইলবন্দি হয়েই থেকে গেল। এরপর তো ১৯৮২ এশিয়ান গেমস হলো, আর সরকারের সব নজর চলে গেল টিভির দিকে। রেডিও কিছুটা হলেও যেন পেছনের সারিতে চলে গেল। আর ৯০-এর দশকে যখন অর্থনীতি খুলল, উদারীকরণ, তখন আবার প্রেক্ষাপট বদলাল। ১৯৯০ সালে প্রসার ভারতী আইন পাশ হলো বটে, এআইআর আর দূরদর্শনকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলে। কিন্তু সেই অর্থে স্বাধীনতা কি এসছে তা নিয়ে বিতর্ক আছে। বরং দেখা গেল এরাও কিছুটা সরকারি ভর্তুকি কমিয়ে রাজস্ব আয়ের দিকে ঝুঁকছে। কিন্তু এই সময়ই কি বেসরকারি রেডিও দরজা খুলল না? হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায় এলো। আদালত বলল, এয়ারওয়েভস বা বেতার তরঙ্গ জনগণের সম্পত্তি, সরকারের একার নয়। এরপরই বেসরকারি এফএম রেডিও লাইসেন্স দেওয়া শুরু হলো। শুরুতে তো বোধহয় শুধু গান বাজনাই হতো। হ্যাঁ, মূলত শহর কেন্দ্রিক আর বিনোদনমূলক অনুষ্ঠানই ছিল। খবর প্রচারের অনুমতি ছিল না প্রথমে। আর কমিউনিটি রেডিও, সেটার কি খবর? সেটার জন্য অনেকদিন ধরে দাবি উঠছিল। কিছু এনজিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শেষ পর্যন্ত ২০০৬ সালে সরকার কমিউনিটি রেডিও পলিসি পাশ করে। তারপর থেকে সংখ্যায় বেড়েছে ঠিকই, কিন্তু এদের বেশিরভাগই এখনও হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে, নয়তো খুব ছোট পরিসরে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। তাহলে পুরো যাত্রাপথটা যদি দেখি, শখের রেডিও ক্লাব থেকে শুরু, তারপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, উন্নয়নের হাতিয়ার হিসাবে ব্যবহার, স্বায়ত্তশাসনের টানাপোড়েন, আর শেষে বেসরকারি আর কমিউনিটি রেডিওর আগমন। বেশ লম্বা আর ঘটনাবহুল একটা ইতিহাস। একদম তাই। আর আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে অনেকগুলো। একদিকে এআইআর-এর ভবিষ্যৎ কি? অন্যদিকে বেসরকারি এফএম চ্যানেলগুলোর বাড়বাড়ন্ত, কিন্তু তাদের অনুষ্ঠানের ধরন নিয়ে প্রশ্ন আছে। আবার কমিউনিটি রেডিওগুলো লড়ছে নিজেদের জায়গা করে নিতে। এর সাথে তো ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট রেডিও চ্যালেঞ্জ আছেই। ঠিক। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। আজকের ভারতে এই যে জনস্বার্থের সম্প্রচার, বাণিজ্যিক চাহিদা আর একেবারে সাধারণ মানুষের নিজেদের কথা বলার পরিসর, এই তিনের মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা সম্ভব, আর এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে চিরাচরিত রেডিও তার প্রাসঙ্গিকতা কতটা ধরে রাখতে পারবে, এটা নিয়ে ভাবা যেতে পারে।